সম্ভবত 1972 সাল কলা মন্দিরে দক্ষিণীর এক উৎসবে গান গাইতে উঠেছিলেন এক কিশোর শিল্পী। তার পিতা বিখ্যাত হলেও তিনি তখনও তেমন পরিচিত কেউ নন। শ্রোতাদের মধ্যে হঠাৎ বিস্ময়, সঙ্গে মুগ্ধতা। কিশোরের গাওয়া দিন ফুরালো হে সংসারী গানে। সেই গান সেদিন শ্রোতাদের শুধু অভিভূত করেনি, আপ্লুত করতে পেরেছিল। হ্যাঁ, সেদিনের কিশোর প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রণ গুহ ঠাকুরতা, যার পিতৃদেব শুভ গুহ ঠাকুরতা বিশ্বভারতী এবং ব্রাহ্ম সমাজের বাইরে এনে রবীন্দ্রনাথের গানকে কলকাতা শহরের সাংস্কৃতিক প্রবহমানতায় যুক্ত করেছিলেন। সত্যি বলতে অনেক শিল্পীর শক্তিশালী কণ্ঠ আছে, কিন্তু সেই কণ্ঠের সঙ্গে অন্তরের আবেগকে ছুঁয়ে যেতে পেরেছিলেন বলেই এক নিমেষে অপরিচিত জনতা শ্রোতাদের সামনে কিশোর রণ তাদের হৃদয় ছুঁয়ে যেতে পেরেছিলেন। বিনয়ী গুণী রণ গুহ ঠাকুরতা বরাবর তার পিতার কথা বলেন। গভীর সুরে গভীর গান গাওয়া শিল্পী রণ গুহ ঠাকুরতা বিশিষ্ট লেখিকা। সাংবাদিক সন্ধ্যা সেনের প্রশ্নের প্রায় সব উত্তরে একটা কথা বলেছিলেন, বাবা যা শিখিয়েছেন তাই গাই, তাই বেশি কিছু জানি না। আর নিঃসংকোচে বলেছেন, জানবার ক্ষমতাও নেই, কারণ রবীন্দ্রসঙ্গীতের অনেক কথার মানেই ঠিক বুঝতে পারি না। আমি শুধু বাবার শেখানো গানের কার্বন কপি করে যাই। কেমন অদ্ভুত না কথাগুলো! কিন্তু তার গাওয়া গান চেয়ে এই কথাগুলোর বিপরীত সাক্ষ্য দেয়। কথার অন্তরে প্রবেশ না করতে পারলে গানে এমন আন্তরিকতার ছোঁয়া লাগতেই পারে না। আবার সেই একই রকম বিনয়ী পালকহীন দুটি চোখের নিষ্পাপ দৃষ্টিতে যেন বিস্ময় ফুটে উঠল। কই, আমি তো কিছু বুঝি না, শুধু বাবা যা শেখান তাই গাই। এই ইনোসেন্সের সঙ্গে কেমন যেন মিল ওস্তাদ মইজুদ্দিনের সেই বিধিদত্ত শক্তির কথা। তিনি যে কোনো ওস্তাদের কাছে যা শুনতেন, যত কঠিনই হোক না কেন, তার সূক্ষ্মতম তান শ্রুতি একেবারে বেমালুম তুলে গেয়ে দিতেন। কোনো শ্রোতা যদি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করতেন, ওস্তাদজি এখানে গান্ধারটা কি সুন্দর করেই না লাগালেন, তিনি অবাক চোখে তাকিয়ে বলতেন, কই জানি না তো, এটা ভান নয়। সত্যি এ বিষয়ে তার কোনো সচেতনতা ছিল না। রণ গুহ ঠাকুরতার গান গাওয়া ব্যাপারটাও অনেকটা সেই রকম। শিল্পীর নিজের কথা, তাদের নিজেদের বাড়ির গান বাজনার পরিবেশ থেকে গানের উপর টানটা একেবারেই নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ জিনিস হয়ে উঠেছে। কিন্তু গান ভালো লাগলেও ঝোঁকটা বরাবর ছিল খেলাধুলার দিকে। বাবা জোর করে তাকে দক্ষিণীতে ভর্তি করে দিলেন গানের ক্লাসে। বাবার ইচ্ছা বলে কথা, তার মতের বিরুদ্ধে কিছু করার কথা ভাবনা অসম্ভব। অতএব ছেলে গান শিখতে লাগলেন। প্রথম সহজ গান শেখানো হতো, খুব যে একটা ভালো লাগতো এমন নয়, তবু শিখতেন বাবা চাইতেন বলে। কিন্তু শনিবার বিকেলে সত্যিই খুব মন খারাপ হয়ে যেত। খেলা দেখা বন্ধ করে গানের ক্লাস করতে হতো। তাহলে পিতা পুত্রের ইচ্ছেটা মিলল কেমন করে? 4th ইয়ারে উঠে 3rd ইয়ার অবধি সারগম, পাল্টা রেয়াজও ও সহজ-সুরের কিছু রবীন্দ্রসঙ্গীত অনিচ্ছা সত্ত্বেও খাওয়া বালি ওয়াটারের মতোই বিস্বাদ লাগতো। 4th ইয়ারে উঠে যখন ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত পেলেন, অজান্তেই কেমন যেন ভালো লাগতে শুরু হলো। সব কথার মানে ঠিক বুঝতেন না, কিন্তু বুঝতেন না বলেই ওদের উপর কেমন যেন একটা আকর্ষণ অনুভব করতেন। 4th ইয়ারে অনার্স নিয়ে পাশ করলাম, 5th ইয়ারেও তাই।
6th ইয়ারে স্পেশাল ক্লাস টপ্পা ক্লাসিক্যাল শিখতে শিখতে সুরের বৈচিত্র্যে মনটাও যেন মুগ্ধতার ঘোর লাগতো, যে ঘোর আজও কাটেনি। ব্যাস, নিজের সম্বন্ধে এর বেশি আর কিছুই জানি না। কী ধরনের গান ব্যক্তি রণগুহ ঠাকুরতার ভালো লাগে? আসলে বারবার যে কথা বলতে হয়, রণগুহ ঠাকুরতা নর্মতা, বিনয় ও সরলতা নিয়ে সত্যিকারের শিল্পী হয়েছেন। বোধহয় তার স্বভাবে নির্মল ছায়া তার গানে প্রতিফলিত। সেই কারণে তিনি স্বতন্ত্র, যার গান শুনে সাধারণ শ্রোতাদের হৃদয়ে অন্য আবেশ। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়েও রণগুহ ঠাকুরতা সমান ভালোবাসেন আধুনিক গান, হিন্দি ছবির গান, সাইগলের গজল, পাশ্চাত্য সঙ্গীত, লোকসঙ্গীত, খেয়াল, ধ্রুপদ। 1972 সালে যে কিশোরের কণ্ঠে কলা মন্দিরের শ্রোতারা শুনেছিলেন দিন ফুরালো, আবার পরিণত বয়সে তার কণ্ঠে মা আমি তোর কি করেছি শুনে শ্রোতাদের হৃদয়ে এমনই আবেশ, অন্তরের একই আবেগ। সেই কণ্ঠস্বর উদ্দাত কিন্তু মধুর, অদ্ভুত সুন্দর একটা হাতুড়ে গলা। সেই কণ্ঠের মাদকতায় মুগ্ধ শ্রোতারা। তিনি রণগুহ ঠাকুরতা।